সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পেনপিসি, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। বেশ কিছু বিষয় রয়েছে আলোচনা করার মতো। বাইরে বৃষ্টি পড়ছে আর বাড়িতে বসে ভিডিওটা এনজয় করো। প্রথম বিষয়টা অবশ্যই বলতে হবে ন্যাশনাল টিমকে নিয়ে, কারণ আগামীকাল ম্যাচ রয়েছে সৌদি আরবের আভাতে দামাক স্টেডিয়ামে। আমরা আফগানিস্তানের মুখোমুখি হব এবং সেই ম্যাচ নিয়ে আমরা এক্সাইটেড। অবশ্যই প্রিভিউ আসবে আগামীকাল, কিন্তু যেটা মেন ব্যাপার যে আমরা খেলা দেখতে পাবো কোথায়। অলরেডি আমরা জেনে ফেলেছিলাম যে ফ্যান কোড অ্যাপ্লিকেশনে খেলা দেখতে পাওয়া যাবে, কিন্তু টিভিতে কোথায় দেখতে পাওয়া যাবে? টিভিতে দেখতে পাওয়ার আপডেট কিন্তু অলরেডি এসে গেছে। ডিডি স্পোর্টস, সেখানে কিন্তু খেলাগুলো দেখতে পাওয়া যাবে। এবার দূরদর্শনের চ্যানেল যেহেতু ফ্রি অফ কস্টে, কোনো রকম চার্জেস লাগে না, তো ফ্রিতে সমস্ত মানুষ খেলা দেখতে পাবেন। উই আর থ্যাঙ্কফুল টু দ্য অথরিটিস। দ্বিতীয় বিষয়টা অবশ্যই বলতে হয়, আন্ডার 23 টিমও কিন্তু খেলবে 22 তারিখ আর 25 তারিখে। এই দুটো ম্যাচ কিন্তু মালয়েশিয়া আন্ডার 23 টিমের বিরুদ্ধে ইন্ডিয়ান আন্ডার 23 টিম খেলবে, কিন্তু এটার কোনো রকম লাইভ টেলিকাস্ট হচ্ছে না, কোথাও হচ্ছে না এখন অবধি যা আপডেট। কোনো রকম ইউটিউব চ্যানেল যদি একদম শেষ মুহূর্তে ইনডোর থেকে করে তাহলে সেটা অন্য বিষয়, যদি কোনোভাবে পাওয়া যায়। বাট অফিসিয়ালি কোনো রকম আপডেট কিন্তু নেই যে কোথায় খেলা দেখতে পাওয়া যাবে। যেহেতু এটা মালয়েশিয়ান এফএ তারাই কন্ডাক্ট করছে, তাদের পুরো ব্যবস্থাপনাতেই পুরোপুরি হচ্ছে, তো এটা তাদের দায়িত্ব ছিল যদি তারা লাইভ টেলিকাস্ট করতে চাইতো। কিন্তু পুরো ম্যাচটা হবে ক্লোজ ডোরে, পুরো ম্যাচটা কিন্তু ক্লোজ ডোর স্টেডিয়ামে হবে, সেইভাবে কোনো দর্শকের উপস্থিতি থাকবে না। দুটো টিমের প্লেয়াররা এবং অবশ্যই সাপোর্ট স্টাফ, আর যদি কিছু ডেলিগেটস ইনভাইটেড থাকেন তাহলে তারা। তো সেখান থেকে যদি কোনোভাবে কোনো রকম ম্যাচটাকে লাইভলি দেখানো হয় তাহলে নিশ্চিতভাবে আমরা দেখতে পাবো। এরপরে যে বিষয়টা সেটা একটু কনসার্নিং জায়গা, সেটা হচ্ছে এআইএফএফে আবারও সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন আসছে, কিন্তু এই ক্ষেত্রে কোনো রকম থার্ড পার্টি ইনভলভমেন্টের অভিযোগ আসবে না বা ফিফা ব্যান আসবে না। আমি অলরেডি বেশ কিছু ভিডিও সকাল থেকে বা কালকে থেকে দেখে ফেলেছি, যেখানে অনেক জায়গাতে ক্লেম করা হচ্ছে, অনেকেই ভিডিও বানাতে শুরু করেছে যে আবারও ফিফা ব্যান আসতে পারে, আবারও থার্ড পার্টি ইন্টারভেনশন ঢুকলো এবং যার ফলে আমরা আবার হয়তো সাফার করব না। এরকম কিন্তু কিছু ব্যাপার না। মিসলিড করে কাউকে লাভ নেই। আলটিমেট সবাই তো ফুটবলটাকে নিয়ে থাকার চেষ্টা করে, ফুটবলটাকে ভালোবাসার চেষ্টা করে আমাদের দেশে। তো সেই জায়গাতে যেটা মেন ব্যাপার যে এআইএফএফে আপাতত যা চলছে সেটাকে সুপ্রিম কোর্ট কোথাও বন্ধ করতে চাই, এবং নতুন করে যে বডি হবে, নতুন করে যারা দায়িত্বে থাকবে, সেই ইলেকশন কিন্তু করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে বলা যেতে পারে আমরা নতুন একটা কমিটিকে দেখতে পারি, নতুন প্রেসিডেন্ট, নতুন সেক্রেটারি জেনারেল, নতুন ভাইস প্রেসিডেন্ট, নতুন এক্সিকিউটিভ কমিটি মেম্বার, এসব দেখতে পারি। হয়তো এখানের অনেকেই থেকে যেতে পারে, বা হয়তো ম্যাক্সিমামটাই তারা চলে যেতে পারে। হয়তো প্রেসিডেন্সিয়াল যে পজিশন রয়েছে সেই পজিশনের জন্য আবারও একটা ভালো ফাইট আমরা দেখতে পারি, এবং অবশ্যই এলিজিবল ভালো কাউকে, যিনি খুব কড়া হাতে এবং খুব ভালোভাবে পুরো সিস্টেমটাকে চালাতে পারবেন, এরকম কাউকে দরকার ভীষণভাবে ভারতীয় ফুটবলের রয়েছে। তো দেখা যাক সেটা হয় কি না। কিন্তু আবারও বলছি, এই যে একটা ব্যাপার সামনে এসেছে, সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট, এবং সেটা কোথাও কিন্তু ফিফা ব্যানের দিকে লিড করবে না, এবং স্টেট এফএগুলোর কাছে পুরোপুরি দায়িত্ব থাকছে, বা একটা কোথাও স্বাধীনতা থাকছে নতুন প্রেসিডেন্ট চয়েস করার ক্ষেত্রে। দেখা যাক কাকে আবার নতুনভাবে পাওয়া যায়, নাকি কল্যাণ চৌবে তিনি আবারও ফিরে আসেন। এরপরের বিষয়টা অবশ্যই বলতে হয়, যেটা আজকে আরও একটা বড় ব্রেকিং হয়ে বেরিয়ে এসেছে, যেটার জন্য এতদিন হয়তো অনেকে ওয়েট করছিল, বিশেষ করে মুম্বাই সিটি এফসি ফ্যানরা, তারা ভীষণভাবে ওয়েট করছিল যে এই ভার্ডিক্টটা কবে আসবে। যে মুম্বাই জামশেদপুর ম্যাচ, যে ম্যাচে 87th মিনিটে একটা ইললিগাল চেঞ্জ হয়, এবং সেই চেঞ্জটার ফলে কিন্তু তখনই মুম্বাই সিটি এফসি তারা গিয়ে কমপ্লেনটা জানায়। এবং সেই দিন থেকে একটা জিনিস বারবার করে অনেকে কমেন্ট করেছে, বহু জায়গাতে কথা বলেছি, আমি সেদিনকে ভিডিওতে বলেছি, বা বহু জায়গাতে বহু যারা রিনাউন্ড জার্নালিস্ট রয়েছেন তারাও এটা বলেছেন, যে এই যে চেঞ্জটা হয়েছিল, এই চেঞ্জটার জন্য কিন্তু কোনোভাবে অফিসিয়ালরা দায়ী থাকবেন না। ফিফার পরিষ্কারভাবে রুল রয়েছে যে যখন একটা টিমে কোনো রকম চেঞ্জ আসছে, কোনো প্লেয়ার চেঞ্জ হচ্ছে, সেই জায়গাতে শুধুমাত্র কটা প্লেয়ার চেঞ্জ হয়েছে বা কী হয়েছে সেইটুকু দেখার দায়িত্ব একজন রেফারির থাকে। এবং মাঠের মধ্যে 11 জন প্লেয়ার বা যে অ্যাভেলেবেল নাম্বার রয়েছে, কেউ রেড কার্ড খেয়ে থাকলে বাকি 10 জন, 2 জন রেড কার্ড খেয়ে থাকলে 9 জন, এই যে নাম্বারটা ঠিকঠাক করে মাঠে ব্যালেন্স হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব একজন রেফারি বা ফোর্থ অফিসিয়াল, বাকি যারা থাকে তাদের থাকে। কিন্তু এই ক্ষেত্রে যেটা আইএসএলের রুল রয়েছে আমাদের এখানে, যে 4 জনের বেশি বিদেশি কিন্তু অ্যাট আ টাইম ইউজ করা যাবে না। যেহেতু অলরেডি একটা রেড কার্ড হয়ে গেছিলো, এবার সেই রেড কার্ডটা ভ্যালিড রেড কার্ড ছিল না, সেটা খুব বাজে রেড কার্ড ছিল, সেটা অন্য বিষয়। বাট যেহেতু রেড কার্ড হয়ে গেছিলো, তো সেই ক্ষেত্রে 3 জন বিদেশিকে নিয়ে কিন্তু জামশেদপুর খেলতে পারতো। যেটা হয়েছিল যে একজন ইন্ডিয়ান প্লেয়ারের পরিবর্তে খালিদ জামিল একজন বিদেশি প্লেয়ারকে তিনি নামিয়ে দেন খুব কম সময়ের জন্য, এবং সেটা খুব একটা ম্যাচের মধ্যে এফেক্টও ফেলেনি। বাট রুল ইজ রুল, এটা যে কোনো টিমের এগেনস্টে গেলে কিন্তু সেই টিম অবশ্যই এফএসডিএলের কাছে যেত। এবং আজকে যে ভার্ডিক্ট মুম্বাই পেয়েছে, সেটা জামশেদপুরের বিরুদ্ধে যদি বাকি আরও 10টা যে কোনো টিমের খেলা থাকতো,
সেই টিম কিন্তু এই সেম ভার্ডিক্ট পেত, সেম সিচুয়েশন হতো এবং সেই দিনকেও কিন্তু কোনো টিমও বাধা দিত না। এর অনেকে আমি কমেন্ট করতে দেখেছি যে ওই মুহূর্তে মুম্বাই সিটি এফসি কেন বাধা দেয়নি, যে মুম্বাই সিটি এফসি তো বাধা দিতে পারতো, যে এটা তো একটা ইলিগাল চেঞ্জ হচ্ছে। মানে এখানে একটু কমন সেন্স কাজে লাগাতে হয়, যে মুম্বাই অলরেডি জানে যে, যদি বুঝতে পেরে থাকে সেই মুহূর্তে যে চেঞ্জটা একটা ইলিগাল চেঞ্জ হয়ে গেছে, রুলটা ভায়োলেট হয়ে গেছে, মুম্বাই জানতো অলরেডি তারা ওই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন তাদের ফেভারে রেজাল্ট চলে যাবে। যদি মুম্বাই জিতে যেত তাহলে অবশ্যই এখানে আলাদা করে কিছু বলার থাকতো না, কারণ এই ক্ষেত্রে কোনো ফাইন বা কিছু হয় না, শুধুমাত্র রেজাল্টের চেঞ্জটা হয়। এর আগে দুবার হয়েছে, আইএসএল একবার, আই লিগে একবার, এবং সেম রেজাল্টটি কিন্তু দেখা গেছে। তো সেই দিন থেকে যারা বলেছে বা বহু জায়গা থেকে বলানো হয়েছে, অনেকে উস্কেছে মানুষকে, তো যেটা যাদের কাজ তারা সেটা করবে, কিন্তু এখানে কোনোভাবে রেফারিদেরকে সরাসরি দায়ী করা যায় না। আমাদের এখানে রেফারিরা এমনিই গালাগাল খায় তাদের মাঠে নেওয়ার ডিসিশনের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কতটা গালাগাল তারা ভ্যালিড ওয়েতে খেলো আর কতটা ইনভ্যালিড ওয়েতে খেলো সেটা এবার বাকিরা ঠিক করবে। এফএসডিএলের তরফ থেকে যেটা ঠিক করা হয়েছে যে মুম্বাই সিটি এফসিকে ওই ম্যাচে 3-0 রেজাল্ট দেওয়া হবে, যেটা অলরেডি ঠিক ছিল, এবং অবশ্যই 3 পয়েন্ট দেওয়া হবে, সেটা অলরেডি আমরা জানতাম। এবং সেটা হওয়ার ফলে যেটা হলো যে 2 পয়েন্ট আরও এক্সট্রা মুম্বাই সিটি এফসি পেলো, এবং পরের ম্যাচটা মোহনবাগান জিতে ফেলতে পারলে কিন্তু সমান সমান ম্যাচে মোহনবাগান 1 পয়েন্টের অ্যাডভান্টেজে যাবে। এবং যদি পুরো সিনারিওর দিকে তাকায় তাহলে এর পরের যে 3টে ম্যাচ মুম্বাই সিটি এফসি খেলবে, এই 3টে ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটা হচ্ছে হায়দ্রাবাদের বিরুদ্ধে, এবং সম্ভবত সেই ম্যাচটা মুম্বাই সিটি এফসি জিতবে। এবং মুম্বাই সিটি এফসির কাছে লাস্ট যে 2টো ম্যাচ রয়েছে সেই 2টো ম্যাচ হবে সবথেকে ভাইটাল ম্যাচ। ওড়িশার বিরুদ্ধে ম্যাচ রয়েছে, মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, এবং মোহনবাগানের যে ম্যাচগুলো রয়েছে 4টে ম্যাচ, সেই 4টে ম্যাচের মধ্যে যে 3টে ম্যাচ প্রথম খেলবে ব্রেক থেকে ফিরে আসার পর, সেই 3টে টিমই কিন্তু আপাতত মানে লিগ টেবিলে 6 নম্বর স্পটের জন্য ফাইট করছে। চেন্নাই এফসি রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, পাঞ্জাব রয়েছে, প্রত্যেকেই বুঝতে পারছো তারা কিন্তু ওই পজিশনটা 6th পজিশনটার জন্য ফাইটটা করছে। তো সেই জায়গা থেকে মোহনবাগানের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে রিদিমটা চলছে, যে রানটা চলছে, সেই রানটাকে স্মুথলি বজায় রাখা, এবং এই 3টে ম্যাচ থেকে 3-3-3 9 পয়েন্ট তুলে আনা। এবং সেটা যদি হয় তাহলে লাস্ট যে ম্যাচ রয়েছে 14 এপ্রিল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ঘরের মাঠে, সেই ম্যাচে যদি মোহনবাগান 1 পয়েন্টও পায়, মানে ম্যাচটা যদি ড্র হয়ে যায়, তাহলেও কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। মুম্বাই সিটি এফসির আগের 2টো ম্যাচের রেজাল্ট কী হলো না হলো সেই দিকে আর কাউকে তাকিয়ে থাকতে হবে না। তো এখান থেকে যেটা মোহনবাগানের মেন টার্গেট হবে, যে রিমেনিং যে 4টে ম্যাচ রয়েছে সেই 4টে ম্যাচ থেকে প্রথম 3টে উইন 9 পয়েন্ট, এবং লাস্ট ম্যাচে যদি ড্র হয়ে যায় 10 পয়েন্ট, তাহলেও কিন্তু মোহনবাগান ক্লিয়ারলি চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। মুম্বাই সিটি এফসি সেখানে কিন্তু 1 পয়েন্ট ডেফিসিয়েটে থেমে যাবে, আগের 2টো ম্যাচ যদি তারা জিতেও যায়। তো এটা হচ্ছে আপাতত সিনারিও। তো দেখা যাক মোহনবাগানের ঘরে এবারে লিগ শিল্ড ঢোকে কিনা, আবারও মোহনবাগান চ্যাম্পিয়নের তকমা পায় কিনা। তবে অবশ্যই এই জায়গাটায় জামশেদপুরের যে ভুল ছিল সেটা জামশেদপুর এফসিও স্বীকার করে নিয়েছে, তারা ক্লাব স্টেটমেন্ট জারি করেছে, অ্যাপোলজি চেয়েছে ফ্যানেদের কাছে, এবং অবশ্যই সবার কাছে যারা ওয়েল উইসার রয়েছে, যে এটা পুরোপুরিভাবে একটা সিচুয়েশনাল মিস্টেক ছিল, যেটা সেই মুহূর্তে কেউ খেয়াল করেনি। তো এই ধরনের জিনিস কোনোদিনও আর রিপিট হবে না, এর আগেও কোনোদিনও হয়নি, ভবিষ্যতে আর রিপিট হবে না। যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, এবং অবশ্যই আমরা এটা চাই যে একটা টিম ভালো খেললো একটা ম্যাচটা ড্র হলো, এবং তার জাস্ট একটা ছোট্ট ভুল, এবং সেই ভুলটা ম্যাচের রেজাল্টের উপর কোনো এফেক্টও ফেললো না, তার জন্য তাকে কিন্তু সাফার করতে হচ্ছে। আজকে তারা 1 পয়েন্ট পেয়েছিল, সেই 1 পয়েন্টটাও কিন্তু হারাতে হলো, এবং মোটামুটি একটু নিচের দিকে নেমে যেতে হলো। তো এতে লাভ কিন্তু যেটা হলো সেটা হচ্ছে পাঞ্জাব বা বেঙ্গালুরু তাদের লাভ হলো, সেম পয়েন্টে ছিল, 1 পয়েন্ট জামশেদপুরের কমে গেল। যে বিষয়টা সেদিন থেকে সবাই বলেছিল সেটাকে আমি আমার মতো করে যা কিছু নিয়ম রয়েছে সেই নিয়মের ওপর দাঁড়িয়ে ক্ল্যারিফাই করার চেষ্টা করলাম। বাকিটা অবশ্যই তোমাদের যে ওপিনিয়ন রয়েছে শেয়ার করতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।